This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. MDH চানা মশলা এখন ছোলা হোক বা বরবটি দানা, সাদা চানা হোক বা কালো, সব রান্নাই হবে অসাধারণ। নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। হটস্পট নিয়ে আজকে আপনাদের সঙ্গে রয়েছি আমি মধুকল্পিতা। আজ হটস্পটে আপনাদের দেখাবো বেশ কিছু জায়গার ছবি, দেখাবো এই রাজ্যে বানভাসী পরিস্থিতি ধীরে ধীরে তৈরি হলে কি হচ্ছে সেই বিষয় দেখাবো, এবং এর পাশাপাশি আপনাদেরকে শোনাবো বেশ কিছু স্থানীয় বাসিন্দা, বেশ কিছু বাসিন্দাদের অভিযোগ শোনাবো আপনাদের। একবার এক ঝলকে দেখিয়ে দিই হটস্পটে আজ ঠিক মূলত কোন কোন বিষয়গুলো থাকছে। প্রথমেই যেটা থাকছে, দখলদারির লড়াই থাকছে। দখলদারির লড়াই কি নিয়ে? জমি নিয়ে, জমি বিবাদ, সে বিষয় বলছি, আপনাদেরকে জানাবো সে বিষয়। এর পাশাপাশি আর কি থাকছে হটস্পটে? আর থাকছে যেমনটা আপনাদের কিছুক্ষণ আগেই বলছিলাম যে বানভাসী বাংলার যে ছবি, সেখানে সাধারণ মানুষ, স্থানীয় বাসিন্দা তারা কি বলছেন সেই বক্তব্য শোনাবো, সেখানকার ছবি আপনাদেরকে দেখাবো। বিশেষ করে ঘাটাল, যে ঘাটালের ছবিটা আমরা প্রতি বছর দেখতে পাই, এবছরও একই ছবি দেখতে পাচ্ছি। আর কি থাকছে? আর থাকছে নোবেল চান এবারে ডোনাল্ড ট্রাম্প। ভাবুন তো একবার, যতগুলো তিনি সাংবাদিক বৈঠক করছেন, যত বৈঠক থাকছে, সবেতেই তারই একটাই লক্ষ্য, তারই একটাই বক্তব্য থাকছে, নোবেল চাই। কেন? প্রথমে যেমনটা আপনাদেরকে বলছিলাম, দখলদারির লড়াই। সে দখলদারির লড়াইটা কেন, কোথায়, কি বৃত্তান্ত জানাবো আপনাদের। তারাও মেরেছে কিনা বলুক না, ঝুলানো হয়েছে, এটা পুরোপুরি হয়ে মার্ডার। দীর্ঘদিন থেকে গায়ে একা গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল। গ্রাম দখল করবো, এটাই হচ্ছে গ্রাম। আজ জানেন তো বিশ্ব যোগা দিবস, দেশ জুড়ে পালিত 11তম আন্তর্জাতিক যোগ দিবস। বিশাখাপত্তনমে সেখানে যোগাসন প্রধানমন্ত্রী। এটা আমি আপনি সবাই জানি, যোগ শান্তির দিশা দেখায়, মনকে শান্ত করে, এবং আজ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সেই বার্তাটাই তিনি দিয়েছিলেন। প্রত্যেকের মন যেন শান্ত থাকে, প্রত্যেকে যেন শান্তিতে থাকতে পারে, এই বার্তাই আজকের দিনে তিনি দিয়েছেন। কিন্তু দেখুন একবার আমাদের চারপাশের পরিস্থিতিটা একবার দেখুন। যদি আমরা একটু তাকাই, কি দেখতে পাবো, কি ছবি ধরা পড়ছে? সেখানে শুধুই সংঘর্ষ, লড়াই আর মৃত্যু। আজকের দিনেও এই একই ছবি ধরা পড়লো, আজকের দিনেও একই ছবি ধরা পড়ছে, এবং সেক্ষেত্রে খবরের শিরোনামে থাকছে আবারও সেই বীরভূম। আর এবারে লাভপুরের হাতিয়া এলাকা, গ্রাম দখলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ, বোমাবাজি, নিহত হয়েছেন 2 জন, জখম হয়েছেন বেশ কয়েকজন। এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে প্রায় 4 জন জখম হয়েছেন। এলাকাবাসীদের দাবি, রাতভর বোমাবাজি হয়েছে সেখানে। ওরা রাত গিয়ে হঠাৎ দেয়, আক্রমণ করে, রাত্রে দেয়, সারা রাত বোম চার্জ করে হায়া নিয়ে এসে, এবার তারপরে তারা 10 জন একসাথে বসেছিল, সেই 10 জনের গায়েতেই বোম ছুড়ে দিয়ে চলে যায়। গ্রাম দখল করবো, এটাই হচ্ছে গ্রাম। কিংবা ওদের কোথাও ছিল, বাস করছিল, এসে পিছন দিক থেকে এসে মেরেছে। কি মেরেছে? বোম মেরেছে, 2 জন মারা গেছে। আমার ভাগ্নে, হ্যাঁ, এর নাম পিয়ার আলী। শুনলেন তো, যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারা কি বলছেন, তাদের কি অভিযোগ, সেই অভিযোগ আপনাদের শোনালাম। আর এবারে শোনাই আপনাদেরকে পুলিশ ঠিক কি বলছে, পুলিশ সূত্রের কি খবর, পুলিশ কি জানাচ্ছে আপনাদেরকে জানাই। নকল কয়েন বিক্রিকে কেন্দ্র করে এলাকায় 2 গোষ্ঠীর মধ্যে নাকি বিবাদ। প্রতারণা চক্রে নাম জড়িয়েছে হাতিয়ার টিএমসির বুথ সভাপতি শেখ মঈনুদ্দিনের। নকল কয়েন বিক্রির পান্ডা এই শেখ মনিরের সঙ্গে হাতিয়ার তৃণমূলের বুথ সভাপতি শেখ মঈনুদ্দিন এবং তার দলবদলের দ্বন্দ্বটা দীর্ঘদিনের, একদিনের নয়, মাস 6 ধরেই ফেরার থাকার পর গতকাল গ্রামে ঢোকার চেষ্টা করে সে, এবং যে মুহূর্তে সে গ্রামে ঢোকার চেষ্টা করে সেই মুহূর্তেই তাদের বাধা দেয় শেখ মনিরের লোকজন। দেখতেই পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছি, এবং হাতিয়া বাস স্ট্যান্ডের কাছে সেখানে 2 গোষ্ঠীর তুমুল মারামারি শুরু হয়ে যায়। এই হাতিয়া গ্রামটি আমরা, এটা খুবই আমাদের পুলিশের নজরে থাকে, এটা খুব ক্রিমিনাল ইনভেস্টেড গ্রাম আছে, এখানে অনেক রকম বেআইনি অ্যাক্টিভিটি হয়, অনেক রকম ইলিগাল কাজ হয়, অনেক অনৈতিক কাজও হয়। তো এই যে ছেলেগুলো যারা মারা গেছে, এদেরও আগে পুলিশের কেস ছিল, পুলিশের কাছে কেস কাভারি আছে, এবং আমার ধারণা এরা বোম বাঁধতে গিয়ে, যতটুকু প্রাইমারি মনে হচ্ছে, আমাদের পিএম করলে পুরোটা ক্লিয়ার হবে, যে বোম নতুন করে বাঁধতে গিয়ে এদের বোম বিস্ফোরণ হয়ে এরা 2 জনে মারা গেছে। শুনলেন তো পুলিশের বক্তব্য, পুলিশ কি বলছে সেই বক্তব্য আপনাদেরকে শোনালাম। এখানেই শেষ নয়, এখানেই ক্ষান্ত নয়, এরপরেই শুরু হয়ে যায় বোমাবাজি। বোমাবাজিতে রক্তাক্ত হয়ে ওঠে পুরো এলাকা।
প্রবল উত্তেজনার মধ্যে সকালে পুলিশ যখন গ্রামে ঢুকতে যায় তখনই পুলিশকে বাধা দেওয়া হয়। আর সেক্ষেত্রে গ্রামবাসীরা তারা অভিযোগ করছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই নাকি এই ঘটনা ঘটছে, আর তার ফলেই তাদেরকে সমস্যায় পড়তে হচ্ছে। কাল থেকে বাড়ি চলছে, মাস 5-6 একদল গ্রাম ছাড়া ওই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, দুটোই তৃণমূল, ওরাও তৃণমূল এরাও তৃণমূল। গ্রামের তৃণমূল দল একটা অংশ, গোটা গ্রাম বিরোধীর কোনো ভোট নাই। কিছু অংশ ছেলেরা বারবার গায়ে চুরি চামারি সন্ত্রাসে একটা বিভ্রান্ত ঘটাচ্ছিল, সেইটার জন্য দলগতভাবে গোটা গ্রাম একবারে 4টে মসজিদ মাইকিং করে তাদেরকে অ্যাটাক করার একটা বিষয় তৈরি করেছিল, যার ফলে রাতে ওরা হায়ার নিয়ে সন্ত্রাসীভাবে গ্রাম ঢোকার চেষ্টা করেছিল। আপনাদের বলছিলাম না শুরুতে, বেশ কিছু মানুষের অভিযোগ শোনাবো আপনাদের, স্থানীয় বাসিন্দাদের শোনালাম আপনাদের সেই অভিযোগ। আর এই যে ঘটনা এতক্ষণ ধরে বলছিলাম লাভপুরের এই ঘটনা, সেই ঘটনা ফিরিয়ে দিচ্ছে কুলতলির স্মৃতি। কেন? যেখানে নকল সোনার মূর্তি পাচার চক্রের সঙ্গে শাসক নেতার যোগসাজশটা সামনে এসেছিল, অভিযানে গিয়ে বাধা পেয়েছিল পুলিশ। আর এই ঘটনাকে ঘিরে স্বভাবতই রাজনৈতিক যে তরজা, সেই তরজা শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। তৃণমূলের অবশ্য দাবি এই ঘটনার সঙ্গে দলের কোনো যোগ নেই। অন্যদিকে জেলা পুলিশের ভূমিকা, সেই ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। বড়োয়া একটা বর্ডারিং গ্রাম এবং বারবার সেখানে হাতিয়া গ্রামের কিছু ক্রিমিনালিটি সোশ্যাল আর আশপাশের কিছু এসে ওদের মাঠে জড়ো হয়, কেউ বড়োয়ার দিক থেকে আসে, কেউ সাঁইতিয়ার দিক থেকে আসে, জড়ো হয় এবং সেখানে তারা কালকে বোম মানছিল রাত্রিতে, এইটা খবর আমাদের কাছে এসছে এবং সেখানে এই নিয়ে নিজেদের মধ্যে একটা সংঘর্ষ হয়েছে। এর মধ্যে কোনো রাজনৈতিক বিষয়ে নেই। কোথায় যাচ্ছে, কেন বোমা উদ্ধার করতে পারছে না? এরা যারা বোমা মজুত করেছিল তাদের স্বার্থে কাদেরকে নিয়ে মজুত করেছিল, এই সমস্ত ঘটনা তদন্ত হওয়া উচিত। আজকের হটস্পটে শুধুমাত্র বীরভূমের লাভপুর নয়, উত্তেজনা রয়েছে হুগলির গোঘাটেও, সেখানকার ছবিটাও আপনাদেরকে দেখাবো। কিন্তু কেন জানেন তো? কারণ দুটো হাত বাঁধা অবস্থায় বারান্দায় সংখ্যালঘু বিজেপি নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। শনিবার সকালে বিজেপির মণ্ডল সভাপতি তার ঝুলন্ত দেহ দেখে রীতিমতো শোরগোল পড়ে যায় হুগলির গোঘাটের শানবাঁধি গ্রামে। খুনের অভিযোগে সরব পরিবারের সদস্য থেকে বিজেপি বিধায়ক। বেশ কিছুদিন ধরেই বাকিবুল্লাহ মোল্লা তাকে হেনস্থা মারধর করা হচ্ছিল, অন্তত এমনটাই অভিযোগ উঠে আসছে। শনিবার সকালে হুগলির গোঘাটে উদ্ধার হলো বিজেপি নেতার ঝুলন্ত দেহ। ঘটনাকে কেন্দ্র করে শোরগোল ছড়িয়েছে এলাকায়। পুলিশ সূত্রে খবর, মৃত বিজেপি নেতার নাম শেখ বাকিবুল্লাহ মোল্লা। তিনি গোঘাটে বিজেপির সংখ্যালঘু সেলের মণ্ডল সভাপতি ছিলেন। বাড়ির সামনের বারান্দায় হাত বাঁধা অবস্থায় ঝুলন্ত দেহ দেখতে পান স্ত্রী। কি দেখলেন সকালবেলা? পরিবারের অভিযোগ, রাজনৈতিক শত্রুতা থেকে এই খুন। ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তা নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয়দের একাংশ। পুলিশ দেহ উদ্ধারে গেলে বাধাও দেওয়া হয়। তৃণমূলে ঢুকতে গেল মিছিলে, বিজয় মিছিলে, সেখানেও ছেলে দুটোকেই মারলো। ওই জ্বালা যন্ত্রণায় বিজেপি ঢুকে গেল। বলুক না, এখানে অনেক লোক আছে, তারাও মেরেছে কিনা বলুক না। দীর্ঘদিন ধরে বিজেপি পার্টি করতো, আমার এটাই বক্তব্য যে কোনো তো এখানে পার্টিতে বিভেদ না হয়, টিএমসি বা বিজেপি বিভেদ আমরা করতে চাই না। বিজেপির একজন কর্মী ছিল, ভালো কর্মী, তাতে করে ওর শত্রুপক্ষ অনেক ছিল, যেও পক্ষ মার্ডার করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুরসুরার বিজেপি বিধায়ক বিমান ঘোষ। পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে গোঘাট থানা ঘেরাওয়ের ডাক বিজেপি। খোঁজ খবর নেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কনুই থেকে রক্ত পড়ছে এবং যেভাবে ঝোলানো হয়েছে এটা পুরোপুরিভাবে মার্ডার। পরিষ্কার একটা দাবি পুলিশ প্রশাসনের কাছে, কারা এটা করেছে ইমিডিয়েট ইনভেস্টিগেশন করে পোস্টমর্টমে পাঠাক। তখনকার জেলা সভাপতি আমাদের সুশান্ত বেরা, তার সাথে কথা বলো। বিশ্বনাথ কারক ওখানে আমাদের বিধায়ক আছেন, তার সাথে কথা বলে জানার চেষ্টা করবো। মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ গোঘাট তৃণমূল ব্লক সভাপতি। যারা মৃতদেহকে নিয়ে রাজনীতি করে, এইসব ঘৃণ্য রাজনীতি, এর থেকে বেরিয়ে এসে সঠিক তদন্ত হোক। বাকিবুল্লার বাবাই দড়ি কেটে ছেলেকে নামিয়েছেন। শুধুমাত্র পরিবার বা দলই নয়, স্থানীয় মানুষজনও একটাই দাবি করছেন, দোষীকে খুঁজে বের করে শাস্তি দেওয়া হোক। হুগলি থেকে তন্ময় বৈরাগীর রিপোর্ট, TV9 বাংলা।
আচ্ছা, রাজ্যে তো সবে ঢুকেছে বর্ষা, আর তাতেই বাংলার পশ্চিম প্রান্ত ভেসে যাচ্ছে। তারই মধ্যে শোচনীয় অবস্থা পশ্চিম মেদিনীপুরের ঘাটালে। কেন? প্রত্যেকটা বছর আমরা ঘাটালে যে ছবিটা দেখতে পাই, এবছরও একই ছবি দেখতে পাচ্ছি। একবার আপনাদেরকে দেখাই এই বানভাসী ঘাটালের এই মুহূর্তে ঠিক কি পরিস্থিতি। দেখুন একবার, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন ওপর থেকে দেখা যাচ্ছে পুরো এলাকাটা জলমগ্ন হয়ে গিয়েছে এবং ঘাটালে নৌকো নেমেছে। স্থানীয় বাসিন্দারা তারা কিন্তু বারবার করে এই অভিযোগটা প্রত্যেকবার করে আসেন যে যখনই নাকি সেখানে বৃষ্টি হয় তখনই এই দশা হয়। দেখুন একবার সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে, সেখানে নৌকো নামানো হয়েছে। আর এবারে যে ছবিটা দেখাচ্ছি ড্রোনের মাধ্যমে যে ছবি তোলা হয়েছে তাতে দেখুন ঘাটালের কি পরিস্থিতি এই মুহূর্তে। পুরো এলাকা জলমগ্ন হয়ে রয়েছে। প্রত্যেকটা বাড়ি, মানে একটা বাড়ি থেকে আরেকটা বাড়ি যে গ্যাপটুকু রয়েছে সেই গ্যাপটুকুতে পর্যন্ত জল, অর্থাৎ এ বাড়ি থেকে ও বাড়ি যাওয়ার সম্ভব হচ্ছে না। ঘাটালবাসীদের দীর্ঘদিনের অভিযোগ এবং তারা দীর্ঘদিন ধরে চেয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান সেটা করা হোক, কিন্তু সেটা তো দেখা যাচ্ছেই না কোনোভাবেই আমরা সেই ছবিটা অন্তত ঘাটালে দেখতে পাচ্ছি না। ঘাটালের মানুষের অভিযোগ প্রত্যেকটা বছর বর্ষা আসলে তাদের জীবনটা একেবারে ওষ্ঠাগত হয়ে ওঠে, আর এবছরও ঠিক একই ছবি দেখা গেল। আর এই নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে। 2 দিন পেরিয়ে গেল, এখনো চন্দ্রকোনার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। আমরা দাঁড়িয়ে রয়েছি একটা কৃষি জমির উপরে, কিন্তু সেটা দেখলে মনে হচ্ছে পুরো সমুদ্র। আমার পেছনের যে ছবি, জল ছবি, পুরো সমুদ্র। আর ওই পাশে যে ছবিটা আমরা দেখাবো, দেখা যাচ্ছে ওইদিকে একটা গ্রামগুলো জলমগ্ন। মানুষকে যদি যাতায়াত করতে হয়, এখানে ডিঙি বা নৌকোর কোনো ব্যবস্থা নেই। কোনো সমস্যায় পড়লে এই সিভিল ডিফেন্সের কর্মীরা তারাই কিন্তু তাদের নিয়ে যাচ্ছে জরুরি কাজের ক্ষেত্রে। কারো কোনো অসুস্থতা তারা নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই চন্দ্রকোনা বন্যা পরিদর্শন করে গেছেন আগামীকাল মন্ত্রী মানস রঞ্জন ভূঁইয়া, জেলা প্রশাসনের একাধিক আধিকারিকেরা। তবে প্রশাসন সূত্রে যেটা জানা যাচ্ছে, চন্দ্রকোনার জলস্তর কিছুটা কমতে শুরু করলেও ঘাটালের বন্যা কিন্তু উদ্বেগ বাড়াচ্ছে। এখন দেখার কবে স্বাভাবিক ছন্দে ফিরে এই ঘাটাল মহকুমা। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে অসীম বেরা, TV9 বাংলা। দেখলেন তো আমাদের প্রতিনিধি কি ছবি তুলে ধরেছেন। আর এবারেও যে একই ছবি ঘাটালে, সেটা বর্ষার শুরুতেই বোঝা যাচ্ছে। বর্ষার শুরুতেই বানভাসী হলো ঘাটাল। আর কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না, এই নিয়ে একটা তরজা, রাজনৈতিক তরজা শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে বিজেপি বিধায়কের নিশানায় কে বলুন তো? নিশানায় দেব। তাহলে কি এবার পাগলু ঘাটালে শুটিং করতে আসবেন? ঘাটালের মানুষের জীবন আর আবেগ নিয়ে মিথ্যে অভিনয় আর কতদিন করবেন? ঘাটালের মানুষকে আর কত মিথ্যা প্রতিশ্রুতি দেবেন? আপনি নিজে ঢাক বাজিয়ে নিজেকে মাস্টার প্ল্যান চ্যাম্পিয়ন বলেছেন, আর ঘাটালের মানুষ আপনাকে মিথ্যেবাদী বলেছেন। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ঠিক এভাবেই আক্রমণ শানিয়েছেন বিজেপি বিধায়ক শীতল কপাট। আপনাদেরকে একদিকে দেখাচ্ছি বানভাসী ঘাটালের ছবিটা দেখাচ্ছি, আর এই বানভাসী ঘাটাল নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক চর্চা শুরু হয়ে গিয়েছে। বিজেপির বিধায়ক শীতল কপাট, তার নিশানায় এবারে তৃণমূল সাংসদ দেব। তিনি সোশ্যাল মিডিয়াতে সেখানে একটি পোস্ট করেছেন এবং পোস্ট করে তিনি লিখছেন, কটাক্ষর সুরে তিনি লিখেছেন, পাগলু ঘাটালে কি এবারে শুটিং করতে আসবেন? অভিনয় করতে করতে ঘাটালের মানুষের জীবন এবং আবেগকে নিয়ে মিথ্যে অভিনয় আর কত করবেন? ঘাটালের মানুষকে আর কত মিথ্যে প্রতিশ্রুতি দেবেন? ঠিক এই ভাষাতেই তৃণমূল সাংসদ দেবকে কটাক্ষ করেছেন তিনি, যদিও এর পাল্টা জবাব দিতে ছাড়েনি তৃণমূল নেতৃত্ব। শোনা যায় শীতল কপাট বেশ কিছুদিন আগে থেকে দেবের ওখানে কলকাতায় যেতে, যদি তৃণমূলে ওকে নেওয়া যায়। কিন্তু এটা বোধহয় ও জেনে গেছে তৃণমূলে নেওয়ার দরজা ওর জন্য বন্ধ, তাই কুৎসা করতে আরম্ভ করেছে। দেব অনেকদিন আগে থেকে এমপি, তখন থেকে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ও পার্লামেন্টে বলেছে, এটার একটা রেকর্ড আছে। শীতল কপাট এটা জানেন না, এই মুহূর্তে দেব বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির একটি শক্তিশালী স্তম্ভ। যখন দেব পরপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে হিট পিকচার দিচ্ছে, তখন কি শীতল কপাট ও কি ঘরে লুকিয়ে কাঁদবে? আবার এই যে দেবের যে বই রিলিজ হবে, আমি শীতল কপাটকে বলবো, আবার হয়তো টিভিতে এসব তো বলতে পারবেন না, দরজা বন্ধ করে ফ্যামিলি মিলে আপনারা কান্নাকাটি করবেন। আর হটস্পটে এবারে আপনাদেরকে দেখাবো, ওটা নিয়ে যাব মধ্যপ্রাচ্যে, সেখানকার যুদ্ধ পরিস্থিতি ঠিক কেমন রয়েছে সেই বিষয়টাই আপনাদেরকে দেখাই। আর ইরান এবং ইসরায়েলের এই যে যুদ্ধ পরিস্থিতি, সেটা আজ নবম দিনে পড়লো এবং নবম দিনে আরো বেশি, আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে এই যুদ্ধ পরিস্থিতি।
12 ঘন্টার মধ্যে ইসরায়েলের বেশ কয়েকটি শহরে হামলা ইরানের। পুরো ইসরায়েল জুড়ে ইতিমধ্যে এয়ার রেড অ্যালার্ট জারি করা হয়েছে। ইরানে একের পর এক মিসাইল হামলা ইসরায়েলি এয়ারফোর্সের। মিসাইল স্টোরেজ এবং লঞ্চ সাইটকে টার্গেট করেছে এবার ইসরায়েলের। তেহরানের শহরের বিল্ডিংয়ে আছড়ে পড়েছে ইসরায়েলি মিসাইল। আর এই মুহূর্তে আরো একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ আপনাদেরকে জানাবো। ইরানে নতুন করে হামলা ইসরায়েলের। আওয়াজের বেহবাহানি, সেখানে সেনা ঘাঁটিতে হামলা ইসরায়েলি বায়ুসেনার। দেখুন সেই ছবি। যে ছবি আপনাদেরকে ইতিমধ্যে দেখাচ্ছি টিভি9 বাংলায়, আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি যে ছবি। ইরানে নতুন করে হামলা এবারে ইসরায়েলের। আওয়াজের বেহবাহানি, সেখানে সেনা ঘাঁটি, সেই সেনা ঘাঁটি লক্ষ্য করে পরপর হামলা চালিয়েছে ইসরায়েলের বায়ুসেনা। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। আচ্ছা, সেই কবে গানটা লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, অথচ আজও কি প্রাসঙ্গিক বলুন তো? যা মানুষের ধরা ছোঁয়ার একেবারে বাইরে রয়েছে, সেটাই পাওয়ার আকাঙ্ক্ষা রয়েছে। আর এটাই ছিল গানের মূল ভাব। ভাবছেন কেন বলছি এ কথা কেন বলছি? এটা বলতে গেলে, এটার উত্তর জানতে গেলে ডোনাল্ড ট্রাম্পের দিকে তো নজর রাখতেই হয়। ডোনাল্ড ট্রাম্পের সোনার হরিণ, তাহলে কি এবারে নোবেল শান্তি পুরস্কার? না হলে সোনার হরিণ থুরি এই নোবেল শান্তি চাই বলে এমন হল্লা জুড়ে দেবেন কেন তিনি? রাজে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই, মনোহরণ চপল চরণ সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, আমার সোনার হরিণ চাই, তোরা যে যা বলিস ভাই, আমার সোনার হরিণ চাই। আচ্ছা, এই কথাটা কেন বলা হচ্ছে জানুন তো? এই কথাটা বলার পেছনে একটা কারণ আছে। ইদানিং মানে বেশ কয়েকদিন ধরে বারবার করে ডোনাল্ড ট্রাম্পের মুখে একটা শব্দ শোনা যাচ্ছে। খুব ভালো করে নজর রাখবেন সে শব্দটা। কি শব্দ? নোবেল। তিনি নাকি যুদ্ধ থামাচ্ছেন, তিনি নাকি শান্তির ফেরিওয়ালা। অতএব পূর্বসূরি বারাক ওবামার মতো তাকেও নোবেল দেওয়া হোক। আশ্চর্যের কি জানেন তো? ছুরির সাক্ষী মাতালের মতো পাকিস্তানকে পাশে পেয়ে গিয়েছেন এই ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই তো তিনি আরো এই নোবেল করছেন। নাছোড় বান্দা ট্রাম্প, মনে হচ্ছে নোবেল শান্তি পুরস্কারটা বগলদাবা করেই ছাড়বেন। শুক্রবার নিউ জার্সিতে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। টুপিতে লেখা মেক আমেরিকা গ্রেট এগেন। অর্থাৎ বায়োডেটা লিখেই ফেলেছেন ট্রাম্প। শুধু মুখে বলেননি, নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালেও তালিকা দিয়েছেন। ছোট পোস্ট, তাতেই ছবার নোবেল শান্তি পুরস্কারের কথা রয়েছে। ট্রাম্পের দাবি তিনি পিস ব্রোকার, শান্তির ফেরিওয়ালা। লক্ষ্য একটাই, পূর্বসূরি বারাক ওবামার মতোই নোবেল শান্তি পুরস্কারটা বাগিয়ে নেওয়া। কিন্তু চাইলেই তো নোবেল পাওয়া যায় না, কাউকে নমিনেশন দিতে হবে। মার্কিন প্রেসিডেন্ট পাশে পেয়েছেন পাকিস্তানকে। 2026 সালে ট্রাম্প যাতে নোবেল শান্তি পুরস্কার পান, তার জন্য ট্রাম্পের হয়ে নমিনেশন জমা দিয়েছে পাক সরকার। কিন্তু নমিনেশন পেলেই কি নোবেল পাওয়া যায়? তথ্য বলছে 2020, 2021, 2024 সালে নোবেল শান্তি পুরস্কারের নমিনেশন পেয়েছিলেন ট্রাম্প। একবারও শিকে ছেড়েনি মার্কিন প্রেসিডেন্টের। মাস দুয়েক আগে আমেরিকায় গিয়েছিলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। সাংবাদিক প্রশ্ন করেন, গাজায় যুদ্ধ থামানোর জন্য কি আপনি নোবেল পুরস্কার আশা করেন? আক্ষেপে সুরে ট্রাম্প বলেছিলেন, নোবেল আমার প্রাপ্য, কিন্তু ওরা আমাকে কোনোদিনও দেবে না। ট্রাম্পের এই আক্ষেপ আদৌ কি কোনোদিন মিটবে? ব্যুরো রিপোর্ট, টিভি9 বাংলা। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH